আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ক্লাসে। এখানে আজকে আমরা একটি কবিতা দিয়ে সম্পূর্ণ ভয়েস চেঞ্জ শিখে নেব। তো বুঝে নাও আজকের ক্লাস। আজকে আমি উপস্থাপনে আছি তৌফিক জুবায়ের, সহকারী শিক্ষক ইংরেজি, ডিক্রিচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপাশা, বরিশাল। তো ধন্যবাদ সবাইকে আজকে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আজকে ছড়ায় ছড়ায় ভয়েস চেঞ্জ শিখে নেব। ছড়াটি লিখেছি আমি তৌফিক জুবায়ের এবং ছড়ার ব্যাখ্যার পাশাপাশি রুলস গুলো আমরা একটা সংক্ষিপ্ত বর্ণনা দেব। তো টেন্স এর উপর যারা আগে ক্লাসটা দেখুনি তারা আগে অবশ্যই টেন্স ক্লাসটা দেখে নেবে এবং টেন্সের উপর যে আমি ছড়াটা দিয়ে তোমার ব্যবস্থা টেন্সের যে স্ট্রাকচারস গুলো মেমোরাইজ করার ব্যাপারটা করে দিয়েছিলাম, সেটা অবশ্যই ক্লাসটা দেখে নেবে। তো যাই হোক, আমি আজকে যে ভয়েস চেঞ্জের ছড়াটা সেটা আবৃত্তি করছি, তোমরা এভাবে ছড়াটা মুখস্থ করে নেবে এবং এটা জাস্ট সিম্পলি তোমরা এইটুক মুখস্থ করে যাওয়ার পরেই পরবর্তী কিন্তু ভিডিওর বাকি অংশগুলো বোঝার চেষ্টা করবে। এর আগে এই ছড়াটা অবশ্যই মুখস্থ করে নেবে। মুখস্থ করে নিলে তোমার রুলস বোঝার ঝামেলা বোঝা এর লাগবে না, অটোমেটিক তোমার মনের মধ্যে রুলস গুলো গেঁথে যাবে। ওকে, তাহলে কবিতাটি বা ছড়াটি আবৃত্তি করছি আমি। টেন্স মানে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ কিন্তু ভিন্ন, তাই লিখেছি এই ছড়াটি প্যাসিভ শেখার জন্য। সাবজেক্ট মিয়া অবজেক্ট হইয়া বাইয়ের পরে বসে, অবজেক্ট মিয়া সাবজেক্ট হইয়া খিলখিলাইয়া হাসে। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এর পরেই হয় ভি থ্রি, কন্টিনিউয়াসের সাথেই পাবে বিহেংকে পুরাই ফ্রি। প্যাসিভের পারফেক্টে আসে আসে সদা বিন, পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হওয়া সম্ভাবনা ক্ষীণ। বাক্যে যদি সেলফ যুক্ত শব্দ থাকে কোনো, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন নো নো নো। বি ভার্ব দিয়ে প্রশ্ন হলে করো অ্যাসার্টিভ, উহার পরে উহার প্যাসিভ হলে পরে বানাও ইন্টারোগেটিভ। হু থাকলে বাই হুম হবে, হুম থাকলে হু, হোয়াট থাকলে হোয়াট দিয়েই হবে যে শুরু। কল, মেক ও নেম, নমিনেট বা ইলেক্ট আর সিলেক্ট এগুলো থাকলেই হবে ব্যক্তিবাচক সাবজেক্ট। তাই বাক্যে যদি কখনো ডাবল অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্টই ধরবে তুমি যে কে। এতটুকুই যদি তুমি বুঝতে পারো বেশ, তবে মোটামুটি ভাবো ভয়েস বোঝা শেষ। তো মোটামুটি ছড়াটা আশা করি বুঝতে পেরেছো। এখন ছড়াটা তোমরা মুখস্থ করে ফেলার পরে আমরা এখন আসি এই ব্যাখ্যায়। আর যদি ছড়াটা বুঝে থাকো, বোঝার দরকার নেই, মুখস্থ করে থাকো, জাস্ট মেমোরাইজ ইট অ্যান্ড দেন এই ক্লাসের পরবর্তী অংশে আসো। এখন আমরা দেখব টেন্স মানে, ছড়ার প্রথম যে অংশটা ছিল টেন্স মানে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ কিন্তু ভিন্ন। তার মানে আমি কিন্তু অ্যাক্টিভ ভয়েস শেখা হয়ে গেছে আমাদের, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস আমরা টেন্স যারা শিখেছি, টেন্সের রুলস অর্থাৎ টেন্সের স্ট্রাকচারস গুলো আমরা যারা আয়ত্ত করেছি তাদেরকে জন্য এটা খুবই সহজ। অর্থাৎ আমরা 12টা টেন্স শিখেছি, আমাদের ভয়েস কিন্তু 12টা টেন্স দরকার নাই, মাত্র সেখান থেকে 8টি টেন্সের গঠন আমরা জানতে পারলে সেখানে আমাদের একটি ভয়েস শেখা শেষ হয়ে গিয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর ফিউচার ইনডিফিনিট আর ফিউচার কন্টিনিউয়াস। জাস্ট সিম্পলি এই 8টি গঠন মুখস্থ করা মানে তোমার অ্যাক্টিভ ভয়েস শেখা শেষ হয়ে গিয়েছে। প্যাসিভের কিন্তু ভিন্ন বলা হয়েছে, প্যাসিভ কিন্তু ভিন্ন। তার প্যাসিভ আমরা শিখবো, সামনে শিখবো, এখানে প্যাসিভটা বোঝার কোনো প্রয়োজন নেই, আমরা সামনে এটা নিয়ে আলোচনা করছি। সাবজেক্ট মিয়া অবজেক্ট হইয়া, প্যাসিভ কিন্তু শুরু হয়েছে, সাবজেক্ট মিয়া অবজেক্ট হইয়া বাইয়ের পরে বসে, অবজেক্ট মিয়া সাবজেক্ট হইয়া খিলখিলাইয়া হাসে। এটা অনেক কমন, অনেক আগে হয়তো অনেক স্যাররা পড়িয়েছে, আমি এই জন্য এটা ভালো লাগলো, তো এই ছড়াটার ছন্দটা কিছুটা সেখান থেকে নিয়েছি, এই অংশটুকু শুধু। তো এটা কিন্তু চমৎকার একটা ব্যাপার যে আমাদের এখানে দেখো একটা ছেলে, নাম হচ্ছে আতিক, আরটি আমাদের অবজেক্ট আছে সেটা হচ্ছে অ্যান অ্যাপল। তাহলে আতিক একটি কাজ করেছে, সে কর্তা, সে সাবজেক্ট, আর সে তার যে কর্মটা ছিল সেটা অ্যাপল। এখন কি কাজ করেছিল? সে খেয়েছিল। সো আতিক ইটস অ্যান অ্যাপল, এই যে সেন্টেন্স, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখন যদি আমরা প্যাসিভ করি কি হয়ে যাবে? বলতে সাবজেক্ট মিয়া অবজেক্ট হয়ে যাবে, এই যে আতিক মিয়া সে অবজেক্টে চলে যাবে আর অ্যান অ্যাপল সাবজেক্ট হয়ে যাবে। দেখি কি ঘটে।
হ্যাঁ দেখো সাবজেক্ট অ্যান অ্যাপেলটা সাবজেক্ট হয়ে গিয়েছে আর আতিক অবজেক্ট হয়ে এপাশে চলে এসেছে, আর বাক্যটা তার প্যাসিভের গঠন অনুযায়ী আমরা হয়েছে বাই এর পরে আতিক বসেছে। অ্যান অ্যাপেল ইজ ইটেন বাই আতিক। সো এখানে ইজ ইটেন কেন হলো এটা আমরা পরবর্তীতে আসছি, তাহলে আমরা আশা করি সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটা বুঝতে পেরেছি। অক্সিলিয়ারি ভার্ব, এটা নিয়ে যে পরবর্তী ছন্দটা ছিল সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব এর পরেই V3 কন্টিনিউয়াসের সাথে পাবে বিং কে পুরাই ফ্রি। দেখো এখানে সাবজেক্টের পরে কি হবে অক্সিলিয়ারি ভার্ব, এখানে আমি সাবজেক্ট কথাটা লিখিনি। দেখো এখানে প্যাসিভের গঠনের ক্ষেত্রে এই এম ইজ আর এটা অক্সিলিয়ারি ভার্ব, এই যে লাল বর্ণের এই অক্সিলিয়ারি ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব, এর আগে কিন্তু সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরেই এটা অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্টের পরেই অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্টের পরেই অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্টের পরেই অক্সিলিয়ারি ভার্ব, ওয়াজ ওয়্যার অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্টের পরেই অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্টের পরেই হ্যাড অক্সিলিয়ারি ভার্ব। তাহলে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব, এর পরে কি V3, তাহলে V3 এরপরে V3 এরপরে V3 এরপরে V3 এরপরে V3 এরপরে V3, প্রশ্ন তো বিং বিং এগুলো কি এটাও ব্যাখ্যা আসবে। তো এরপরে V3 এরপরে কিন্তু এগুলো V3 আছে, তার সাবজেক্টের পরেই অক্সিলিয়ারি ভার্ব এরপরেই V3 কন্টিনিউয়াস এর সাথে পাবে বিং কে পুরাই ফ্রি। এই যে বিং কে বললাম না, বিং কে পুরাই ফ্রি পাবে কন্টিনিউয়াস, যেহেতু এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস সেই জন্য সাবজেক্ট অবজেক্টের পরেই বিং কে পুরাই ফ্রি পেয়ে গেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানেও বিং কে পুরাই ফ্রি পেয়েছি, সাথে ফিউচার কন্টিনিউয়াস এখানেও বিং কে আমরা ফ্রি পেয়েছি। তাহলে প্যাসিভের অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা যদি এখনো যদি দেখিনি, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও এম ইজ আর আছে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, আর পাস্ট ইনডিফিনিট আবার শুরু হলো পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, পাস্ট পারফেক্টে হ্যাড, আর ফিউচার ইনডিফিনিটে শ্যাল বা উইল এবং বি হবে, আর ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বা উইল প্লাস বি। তার মানে ইনডিফিনিট আর কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি ভার্বগুলো একই, এম ইজ আর, আর ওয়াজ ওয়্যার, আর শ্যাল বি উইল বি। তাহলে এইগুলো কিন্তু ঠিক আছে। পারফেক্টে হ্যাভ হ্যাজ, আর এখানে পাস্ট পারফেক্টে হ্যাড। ফিউচার পারফেক্ট যেটা আমরা ব্যবহার করি না জন্য এখানে দেখা হয়নি। তো এটা আসলে করে বুঝতে পেরেছো। তো নেক্সট ছন্দে বলা হয়েছে প্যাসিভের পারফেক্টে আসে সদা বিন, পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাহলে প্যাসিভের পারফেক্ট যদি হয় সেখানে বিন আসে, আর পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয় না, সম্ভাবনা ক্ষীণ মানে হয় না। তাহলে আমরা ব্যবহার করি না এগুলো। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের টিক চিহ্ন সবুজ চিহ্ন, তার মানে এর ব্যবহার আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার হয়, পাস্ট প্রেজেন্ট পারফেক্টেরও ব্যবহার হয়, তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটি বলতে পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা আছে, এটা প্যাসিভ হবে না। আবার পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ হবে, পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ হবে, পাস্ট পারফেক্টের প্যাসিভ হবে, তবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্যাসিভ আমরা করব না। ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ হবে, ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ হবে, ফিউচার পারফেক্টেরও আমরা প্যাসিভ করব না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ আমরা করব না। তো তাহলে সেই কথা বলছি পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা প্যাসিভ করব না, সম্ভাবনা ক্ষীণ। আর পারফেক্টের বিন আসে, পারফেক্ট কিভাবে বিন আসে দেখো, প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ হ্যাজ, মানে অক্সিলিয়ারি ভার্বে এখানে হ্যাভ অথবা হ্যাজ বসবে পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী। সাথে আমরা প্রেজেন্ট পারফেক্টের গঠন তো জানি, প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ থাকে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে হবে কি সাথে একটা বিন যুক্ত হবে, এই বিন যুক্ত হয়েছে। তাহলে পারফেক্টে আসে সদা বিনটা আসবে এখানে প্যাসিভের ক্ষেত্রে, প্লাস V3, আমরা জানি হ্যাভ হ্যাজ ওই যে অক্সিলিয়ারি ভার্বের পর আসে V3, ওইটা তো আগে ছন্দে চলে গেছে। তাহলে V3 পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড আসবে, সাবজেক্টে এখানে হ্যাভ হ্যাজ পাস্টে যখন আমরা হ্যাড শিখেছিলাম টেন্সে, তো এখানে শুধু বিনটা যুক্ত হয়েছে। তাহলে প্যাসিভের পারফেক্টে আসে সদা বিনটা আসে সবসময়। আচ্ছা নেক্সট ছন্দ, বাক্যে যদি সেলফ যুক্ত শব্দ থাকে কোনো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন, নো। এই যে ছন্দটা এখানে বলা হয়েছে সাবজেক্টের আমি অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট যে সাবজেক্ট হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু সেলফ যুক্ত বাক্য কিন্তু হবে না। বলছে বাক্যে যদি সেলফ থাকে, যেমন মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ অথবা ইউর সেলফস, এখানে সেলফ শব্দটা থাকতে পারে, অথবা এর প্লুরাল আছে সেলফস, এই যে ইউর সেলফস, আওয়ার সেলফস, দ্যাম সেলফস, এই সেলফস হতে পারে অথবা সেলফ হতে পারে। আমি এটা প্লুরাল শব্দটা লিখলাম না, সিঙ্গুলারটাই বুঝিয়েছি, তোমরা বুঝে নেবে এটা। তাহলে দেম সেলফস এগুলো প্লুরাল, তাহলে হিম এই সিঙ্গুলার প্লুরাল যেটাই হোক না, সেলফ যুক্ত যদি শব্দ থাকে তাহলে আমরা হবে কি, যেমন হি মকড হিমসেলফ, এই
টা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা প্যাসিভ কোশ্চেন হিমসেলফ কে আগে নেই, আমরা হি ওয়াজ মকড বাই হিমসেলফ, তার মানে এই সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হয়নি, মাঝখানে শুধু এখানে অক্সিলারি ভার্ব প্লাস টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে। ওকে, তারপরে ছন্দ, বিভার্ব দিয়ে প্রশ্ন হলে করো অ্যাসার্টিভ, উহার প্যাসিভ হলেই বানাও ইন্টারোগেটিভ। এই যে বিভার্ব দিয়ে প্রশ্ন হলে, আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন, কিছু প্রশ্ন আছে আমরা বলি যে মাথা নাড়িয়ে উত্তর দেওয়া যায়, তুমি কি ভাত খেয়েছো, ইয়েস অর নো উত্তর দেওয়া যায়। তো এইভাবে এগুলোকে বলে বিভার্ব দিয়ে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন করা হয়। তো বিভার্ব দিয়ে যদি প্রশ্ন করা হয় সেখানে আমার সেটাকে যদি আমরা ইন্টারোগেটিভ মানে প্যাসিভ করতে চাই, তার প্রথমে আমাদের কাজ করতে হবে কি, সেটাকে আমরা অ্যাসার্টিভ করতে হবে, প্রশ্ন থেকে নরমাল বর্ণনামূলক বাক্য বানাতে হবে। তাহলে প্রশ্ন থাকে অক্সিলারি আগে থাকে হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল, এই যে প্রশ্ন করার সময় হ্যাভটা আগে চলে আসছে সাবজেক্টের আগে, ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল না হয়ে হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল। আমরা এটা অ্যাসার্টিভ করার সময় কি করব, অক্সিলারি ভার্বকে ভিতরে ঢুকিয়ে দেবো, সাবজেক্টের পরে ঢুকিয়ে দেবো। আচ্ছা, তাহলে কি হলো, ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল, তুমি আর্টিকেলটা লিখেছো, পূর্বে ছিল তুমি কি আর্টিকেলটা লিখেছিলে, লিখেছো, আর এখানে আসছে কি তুমি আর্টিকেলটা লিখেছো, অর্থাৎ অ্যাসার্টিভ আমি করলাম। অ্যাসার্টিভ করার পরে আমাদের কাজ করতে হবে এটাকে আমরা প্যাসিভ বানাবো। তাহলে এখানে সাবজেক্ট ইউ আর অবজেক্ট দ্য আর্টিকেল উল্টাইয়ে গেলে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেলে দ্য আর্টিকেল, আর ইউ গেল শেষে বাই এর পরে বসছে। আর কি হয়েছে, রিটেন ও হ্যাভ রিটেন পারফেক্ট টেন্সে গঠন অনুযায়ী হ্যাজ বিন রিটেন হয়েছে। ওই যে হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে কি আসে, হ্যাভ হ্যাজ হ্যাড, কিন্তু এখানে ইউর সাথে হ্যাভ হয়, আর্টিকেল সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে হ্যাজ হয়েছে। আর বিন, তাহলে বিন আসছে কেন, ওই হ্যাজ এর পরে বিন আসে, এটা তো আমরা আগে ছন্দে শিখেছিলাম। তাহলে হ্যাজ বিন, আর রিটেন তো বিন, এখানে ভার্বের 3 নাম্বার রিটেন হবে। ওকে, তাহলে আমরা এখনো কিন্তু আমাদের উত্তরে আসিনি, আমরা এই কেবলমাত্র প্যাসিভ করছি, অ্যাসার্টিভের প্যাসিভ করছি। এখন আমার প্রশ্ন, এটা তো ছিল একটা প্রশ্ন, তা আমরা এখনো প্রশ্নে যাইনি, আমরা তাহলে এটাকে আমরা প্রশ্ন আবার নতুন করে বানাবো। বানানোর সময় কি করব, আমাদের সহজ প্রশ্ন বানানোর ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে আগে নিব। তাহলে এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব, আমাদের এই নতুন প্যাসিভে এই অক্সিলারিটা আগে নিলে হ্যাজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই ইউ, এই আমরা ফাইনাল প্যাসিভ পেয়ে গেছি। তাহলে এই যে তিনটে প্রক্রিয়াটা তোমরা হয়তো রাফে বা অন্যভাবে করে বুঝে তোমরা এখানে ফাইনালি উত্তর হবে অ্যাক্টিভ ছিল এই হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল, এটা প্যাসিভ হবে হ্যাজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই ইউ। আশা করি ব্যাপারটা বুঝছো, না বুঝলে পজ করে আবার ব্যাকে নিয়ে আবার এটা আলোচনাটা শুনতে পারো। নেক্সট যে ছন্দটা সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে, হু থাকলে বাই হুম হবে, হুম থাকলে হু, হোয়াট থাকলে হোয়াট দি হবে যে শুরু। হু থাকলে কি হবে, আমরা শিখে ফেলেছি বাই হুম হবে। তাহলে হু ইজ রিটেন দ্য পোয়েম, এখানে হু দিয়ে শুরু হয়েছে, আমরা বলবো কি বাই হুম, এরপরে আমরা অবজেক্ট ছিল দ্য পোয়েম, সেটাকে আমরা সাবজেক্ট বানাবো ইজ দ্য, যেহেতু ইজ আসছে কেন আগে, ইজ অক্সিলারি ভার্ব, এটা আমরা জানি যে প্রশ্ন এখানে আগে ছিল, আমরা আগে লিখবো দ্য পোয়েম সিঙ্গুলারের জন্য এখানে ইজ হয়েছে। হু বাই হুম ইজ দ্য পোয়েম, তাহলে সাবজেক্ট অবজেক্ট হয়ে আসলো। এরপর কি আছে, এটা কন্টিনিউয়াস টেন্স, ইজ রাইটিং, তাহলে বিইং কে পুরাই ফ্রি, বিইং আসছে, আর ভি3 তো এরপরে বসছে, আর প্যাসিভের এটার আর আমরা এখানে প্রয়োজন নেই পরবর্তীতে সাবজেক্ট অবজেক্ট বানানো, ঠিক আছে। তাহলে বাই হুম ইজ দ্য পোয়েম বিইং রিটেন। আবার প্রশ্ন আসতে পারে হুম থাকলে হু হয়, তাহলে হুম ডিড ইউ রিকমেন্ড, এখানে বাই হু হয়ে যাবে, আর ডিড ছিল পাস্ট টেন্সে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট থাকলে কন্টিনিউ, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে ওয়াজ, তাহলে ওয়াজ অথবা ওয়্যার, তো হু সিঙ্গুলার জন্য ওয়াজ এনেছি, ওয়াজ। আর রিকমেন্ড, তাহলে পাস্ট পার্টিসিপল হবে ভি3, ওয়াজ এর পর ভি3 হয়ে গেল, আর বাই, আর ইউ ছিল ডিড ইউ, এই ইউ সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট বাই অবজেক্ট হয়ে গেল। ওকে, এরপরে হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং, এখানে প্রশ্ন হোয়াট থাকলে হোয়াট দিয়ে হবে শুরু, তাহলে হোয়াটই থাকবে, এখানে কোনো পরিবর্তন নেই। আর ইজ হি ডুইং, এখানে কন্টিনিউয়াস টেন্স আছে, হি ইজ ডুইং থেকে ইজ হি ডুইং, তো আমরা এখানে আবার এটা কন্টিনিউয়াস বিইংটা তাহলে আসবে ইজ বিইং, আর ডুইং ডান হয়ে যাবে, বাই হি সাবজেক্ট ছিল অবজেক্ট হিম হয়ে যাবে, ঠিক আছে।
আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, কল, মেক ও নেম, নমিনেট, ইলেক্ট আর সিলেক্ট, এই নামগুলো এগুলো মুখস্থ করতে হবে। এইগুলো যে শব্দ, এগুলো থাকলেই হবে ব্যক্তিবাচক সাবজেক্ট। কল, মেক, নেম, নমিনেট বা ইলেক্ট আর সিলেক্ট, এগুলো থাকলেই হবে ব্যক্তিবাচক সাবজেক্ট। আচ্ছা, তাহলে নামটা ছন্দর সাথে সাথে আমার এই শব্দগুলো মুখস্থ হয়ে গেল। এখানে এই শব্দগুলো থাকলে আমরা কি করব, ব্যক্তিবাচক সাবজেক্ট কে নেব। এখানে সাবজেক্ট থাকবে তো, তার মানে দুটা, তার সেখান থেকে আমরা ব্যক্তিবাচক কে নেব। যেমন দে মেড মি এ মডারেটর। এই যে দে মেড মি এ মডারেটর, মেড শব্দ কার পাস্ট টেন্স, মেক এর পাস্ট টেন্স মেড, তাহলে মানে এখানে মেক শব্দটা আছে এখানে। তাহলে মেক যদি শব্দ থেকে থাকে আমরা এটাকে পাস্ট, এটা থাকলে আমরা কি করব, ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক আছে কি, এখানে অবজেক্ট বের করার আমার একটা ব্যাপার আছে। আমরা অবজেক্টটা যদি বুঝতে পারি যে অবজেক্ট কাকে বলে, তাহলে আমরা এখানে অবজেক্ট দুইটা পাবো। যেমন আমি অবজেক্ট প্রশ্ন করলে, আমি যে ভার্বকে প্রশ্ন করি কে বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অবজেক্ট পাবো। তাহলে দে মেড, তারা কে, কাকে বা কি, কাকে তৈরি, তারা তৈরি করেছিল আমাকে, মি আমাকে, অথবা কি তৈরি করেছিল এ মডারেটর, দুইটা অবজেক্ট। তাহলে তাহলে এই দুইটা অবজেক্টের মধ্যে আমি সাবজেক্ট হিসেবে মিকি আমি সবসময় নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। মি একজন ব্যক্তি, মানে আমি একজন ব্যক্তি। মডারেটর শব্দটা ব্যক্তিবাচক না, মি হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচক সাবজেক্টকে আমি আই, এই ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট বানালাম আই। তাহলে আই, এরপর পাস্ট টেন্স অনুযায়ী ওয়াজ মেড, আর এই মডারেটরটা থাকবে ওই পরবর্তী অবজেক্ট যেটা, আর বাই দিয়ে হয়ে গেছে দেম, এটা প্যাসিভ প্রনাউন। ওকে, তাহলে এটা অবশ্যই বুঝতে পেরেছো। নেক্সট, বাক্যে যদি কখনো ডাবল অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট কি ধরবে তুমি চেকে। আগেরটা আরেকটু ব্যাখ্যা এখানে এবার। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট চেনা, ওই যে আগে একটু আগে বলেছিলাম কিভাবে চিনবো আমরা। অবজেক্ট চেনার উপায় হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে তা হলো অবজেক্ট। তাহলে বাক্যের ভার্বকে, তাহলে এখানে একটা দেখো, আই গিভ হিম এ বুক। তাহলে এই ভার্বকে, ভার্ব হচ্ছে গিভ, দেওয়া, এটা হচ্ছে কাজ। তার অবজেক্ট কি কি আছে, হিম আর এ বুক। কিভাবে আমি আইডেন্টিফাই করলাম, কি বা কাকে দ্বারা। তাহলে কি দিয়েছে, আমি কি দিয়েছি, কাকে দিয়েছি, কি দিয়েছি একটি বই, কাকে দিয়েছি হিম, তাকে। তাহলে এই দুইটা অবজেক্ট, কি বা কাকে দ্বারা আমরা দুইটা অবজেক্ট পেয়েছি। তাহলে আমি এই যে ব্যক্তিগত হিম, তাকে, এই তাকে আমি সাবজেক্ট বানাবো সবসময়। কিন্তু দুটোই কিন্তু এখানে হচ্ছে, করা যায়। যেমন এখানে একটা উদাহরণ হিসেবে আমি দিয়েছি যে আমি যদি প্যাসিভ এ বুক দিয়ে করি, তাহলে হবে এ বুক ওয়াজ গিভেন হিম বাই মি। এ বুককে আমি সাবজেক্ট বানিয়েছি, এরপর রুলস অনুযায়ী, টেন্স অনুযায়ী ওয়াজ গিভেন, আর এ বুক ওয়াজ গিভেন, সরি এখানে গিভ শব্দটা হবে না, এখানে গেভ হয়েছিল, এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে শব্দটা তোমরা ধরে নেবে গেভ, মানে দিয়েছিল পাস্ট টেন্সে, আমি এটা উদাহরণ আসলে। তাহলে আই গেভ হিম এ বুক, আমি একটি বই দিয়েছিলাম। তাহলে এ বুক ওয়াজ গিভেন হিম বাই মি। এভাবে করা যায়, তবে রিকমেন্ডেড বা আমরা এটাকে প্রাধান্য দেবো কোনটাকে, সাবজেক্ট বা ব্যক্তিবাচককে আমরা সাবজেক্ট বানাবো, হিমকে সাবজেক্ট বানাবো। হিমকে যদি সাবজেক্ট বানাই তাহলে হি হয়ে যাবে হি, আর অক্সিলারি ভার্ব ওয়াজ গিভেন, আর এ বুক পরবর্তী অবজেক্ট রয়ে যাবে এ বুক, বাই সাবজেক্ট ছিল আই, হয়ে যাবে মি। জাস্ট এ, তাহলে আমরা ব্যক্তিগত অবজেক্টকে সবসময় প্রাধান্য দেবো, সেটা করার চেষ্টা করবো, সেটা দিয়ে বেসিক করালে ভালো হবে। তো এতটুকুই যদি তুমি বুঝতে পারো বেশ, তবে মোটামুটি ভাবো ভয়েস বোঝা শেষ। আশা করি এতটুকু বুঝেও ফেলেছো এবং তোমাদের ভয়েস বোঝা শেষ। হ্যাঁ, এরপরে আরো কিছু ছোটখাটো রুলস আছে যেগুলো জটিলতা খুবই কম এবং তোমরা পড়লেই বুঝতে পারবে। কিন্তু জটিল বিষয়গুলো মনে রাখার জন্য আমি ছন্দ আকারে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এভাবে ছন্দটা মুখস্থ করে ফেলো কবিতাটা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ধন্যবাদ সবাইকে। So thanks to all.